খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারে দেখে নেব সংবাদ শিরোনাম। গরিবের পাশে থাকুন, পুজো উপলক্ষে ক্যাবিনেট বৈঠকে কি নির্দেশ দিলেন দিদি। চাকরিহারাদের ভাতা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। বেআইনি নিয়োগের জন্য পার্থমুকুল চাপ দিতেন আদালতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। দ্বিতীয় শাহজাহান জেলা কর্মাধ্যক্ষের সাম্রাজ্য নিয়ে বিজেপি নেতার অভিযোগে সরগরম বসিরহাট। চেম্বারের ভিতরে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় দন্ত চিকিৎসক। পুজোয় ভিলেন বৃষ্টি, পঞ্চমী থেকে দশমী রোজ বৃষ্টি। আবহাওয়ার বড় খবর। নেপালের আন্দোলনের পেছনে বৃহত্তর ষড়যন্ত্র, 10 দিন পর প্রকাশ্যে এসে কি জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী। জেনজি জাগলে, দেশ ছেড়ে পালাতে হবে কংগ্রেস নেতাদের, রাহুলকে তোপ বিজেপির। শুভেন্দুরগড়ে গেরুয়া ঝড়, চণ্ডীপুরে সমবায় নির্বাচনের হাত তৃণমূলের। পুরে ছাই ক্লাসরুম, বারুইপুরে স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মণিপুরে অসম রাইফেলসের কনভয়, এলোপাথারি গুলি, শহীদ 2 জওয়ান। পুলিশ পিটিয়ে দাদাগিরি বিজেপি বিধায়ক ঘনিষ্ঠের, বনগাঁর ঘটনায় গ্রেপ্তার গেরুয়া নেতা। যোগীরাজ্যে মাঝরাতে হাসপাতাল থেকে ডাক্তারকে অপহরণ পুলিশের, কোথায় নিয়ে যাওয়া হলো, ভাইরাল সিসিটিভি ফুটেজ। তৃণমূল দুষ্কৃতীরা পাহারা দিচ্ছিল যাতে হাসপাতালে না যায়, বেদম মারে মৃত্যু বিজেপি কর্মীর। এখন বিস্তারিত খবর। পুজোয় দলের নেতা মন্ত্রীদের এবার বাড়তি দায়িত্ব চাপিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। শান্তি সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ছিল রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। পুজোর মরশুমের আগে স্বাভাবিকভাবেই এক বৈঠক ছিল বেশ গুরুত্বপূর্ণ। আগামী মাস পুরোটা জুড়ে উৎসবের মরশুম, 1 সপ্তাহ পেরিয়ে গেলেই সারা বাংলা মেতে উঠবে পুজোর আমেজে। এই আবহে পুজো নিয়ে গুরুতর বার্তা দিলেন মমতা। মন্ত্রিসভার বৈঠকে দলের একাধিক দায়িত্ব মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী। মন্ত্রীদের উদ্দেশ্যে এই দিন তিনি বলেন, পুজোয় গরিব মানুষের পাশে থাকুন, শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোয় সাহায্য করুন। এই সময় সূত্রের খবর, দলীয় পরিস্থিতির দিক থেকে বুঝে শুনে খরচ করার পরামর্শ দিয়েছেন নেত্রী। এলাকায় শান্তি বজায় রাখার পাশাপাশি যেখানে সেখানে মুখ খুলতেও বারণ করলেন মুখ্যমন্ত্রী। এই দিন ক্যাবিনেটে বৈঠক হয়ে তিনি বলেন, পুজোয় নিজের এলাকায় থাকুন, তা বলে কোনো আলটপকা মন্তব্য নয়, পরিস্থিতি বুঝে তবেই কথা বলুন। এলাকায় যাতে কোনোভাবে গন্ডগোল না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখুন, এলাকায় যেন শান্তি বজায় থাকে। দলের ভিতরে কারো বিরুদ্ধে রোশনাল যেন পুজোর সময়ে বেরিয়ে না আসে, সেই বিষয়ে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্পর্কে মন্ত্রীদের বলেন, দলের ভিতরে মতবিরোধ থাকলেও তা যেন প্রকাশ্যে না আনা হয়, মিডিয়ার সামনে তো কোনোভাবেই নয়। এই সময় দলের নামে কেউ অভিযোগ করলে দল এবং সরকার দুইয়ের ভাবমূর্তি নষ্ট হতে পারে, তাই সকলকে বুঝে মুখ খোলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পুজোর পরিবেশকে কাজে লাগিয়ে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। 2026 সালে 30 জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না ভাতা। এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 ও গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি। প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার প্রকল্পের নামকরণ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025। 20 জুন এই মামলার সওয়াল জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চেয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারভিউ স্কিম 2025-এর আওতায় যারা ভাতা পাবেন তারা কি বাড়িতে বসেই টাকা পাবেন, না কিছু কাজ করে তবেই ভাতা পাবেন? রাজ্যের তরফে অবশ্য বলা হয় এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয়। এই দিনের সওয়াল জবাবে রাজ্যের কাছে বিচারপতি অমৃতা সিনহা এও জানতে চেয়েছিলেন, বাড়িতে বসে বসে টাকা পাবেন কিছু চাকরিহারা, অথচ হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য কোনো কর্মসূচি নেই কেন? এই পরিস্থিতিতে পুজোর মুখে এই চাকরিহারাদের সরকারি ভাতা পাওয়ার আর কোনো সম্ভাবনাই রইল না। জোনে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার সওয়াল জবাবে রাজ্যের বিচার বিরোধিতা করে
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও সীমিত সময়ের জন্য। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আলিপুর বিসি সিবিআই আদালত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু। প্রথম দিন সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। ভয়ঙ্কর অভিযোগ করলেন তিনি। তার দাবি, বেআইনি নিয়োগের জন্য তার কাছে চাপ আসত। চাপ দিতেন মুকুল রায়। সাক্ষ্য গ্রহণে তিনি কথা বলেছেন। এমনকি তিনি এও বলেছেন, শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষ চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে চাঞ্চল্যকর দাবি এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের। তিনি আরও দাবি করেছেন, এসএসসি চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার আদালতে 8 জন সাক্ষীর নাম জমা করেছে সিবিআই। RC3, RC4, RC5 অর্থাৎ একাদশ, দ্বাদশ, নবম, দশম গ্রুপ সি মামলার ট্রায়াল শুরু হয়। শুক্রবারই প্রথম দিন। শুক্রবার বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য নেওয়া হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। এদিন বিচার প্রক্রিয়ার প্রথম শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই 8 জন সাক্ষীর নাম জমা করে। এদিন সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয় বলে আইনজীবী জানিয়েছেন। এদিন থেকে ট্রায়াল শুরু হয়েছে। একই দিনে 3টি মামলার ট্রায়াল চলবে। এদিন আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তিনি 2011 সালে জুন মাস থেকে 2013 সালের অক্টোবর মাস পর্যন্ত এসএসসি চেয়ারম্যান পদে ছিলেন। এদিন আদালতে সিবিআই এর আইনজীবী এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের কাছে জানতে চান, আপনি কার কথায় এসএসসি চেয়ারম্যানের পোস্ট নিয়েছিলেন? জবাবে প্রাক্তন চেয়ারম্যান বলেন, সিএম মুখ্যমন্ত্রী আমাকে জানান যে আমাকে চেয়ারম্যান করা হচ্ছে, তারপরে আমি জয়েন্ট করি। এরপরই তিনি জানান তাকে 4 বছরের জন্য নিয়োগ করা হয়েছিল। তবে কেন 2013 সালে পদ ত্যাগ করেন? জবাবে তিনি তখন জানান, তাকে বেআইনি নিয়োগ করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তখনই তিনি মুকুল রায় ও তৎকালীন শিল্পমন্ত্রী পদে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেন। বসিরহাটে উত্থানের মুখে দ্বিতীয় শেখ শাহজাহান। তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তার অভিযোগ, এক সময়ের ভ্যান চালক শাহানুর আজ কয়েকশো কোটি টাকার মালিক। বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় তার সাম্রাজ্যের বিস্তার ঘটেছে চোখে পড়ার মতো। কিভাবে এই বিপুল সম্পত্তি গড়ে উঠল সেই প্রশ্ন তুলেছেন ববি। বিজেপি নেতা ববির দাবি, বসিরহাটের কুখ্যাত পাচার চক্রের হোতা বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ অনুগামী শাহানুর। এক নাম, এক পরিবার, এক সিন্ডিকেটের উপর ভর করেই চলছে তার দাপট। বড় ভাইয়ের দখলে রয়েছে অন্তত 15টি ইটভাটা, বাকিটা সামলাচ্ছে শাহানুরের নিজস্ব বাহিনী। পরিবারতন্ত্র স্পষ্ট সেখানে। ভাই শাহরাব মণ্ডল এখন পঞ্চায়েত প্রধান, তার ঘনিষ্ঠ গোলাম মুস্তফা গাজীও প্রধান। অভিযোগেরা মিলে জমি দখল করে সরকারি রাস্তার টেন্ডারে কাটমানি, কৃষক মান্ডি সিন্ডিকেট থেকে কালোবাজারি সবই চালাচ্ছেন সংগঠিতভাবে। অভিযোগ আরো গুরুতর, রেশন দুর্নীতি, গরু পাচার, ব্ল্যাকমেল চক্র, এমনকি সাধারণ মানুষকে মিথ্যে মামলায় জড়ানো, সবইতেই সক্রিয় শাহানুর নেটওয়ার্ক। অভিযোগ, পুলিশের চোখের সামনেই চলছে সাম্রাজ্য বিস্তার, অথচ প্রশাসন নির্বিকার। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের একাংশ নাকি রয়েছে তার ছত্রছায়ায়। অভিজিৎ দাস ববির আরো বক্তব্য, ঠিক সন্দেশখালী শেখ শাহজাহানের মতোই বসিরহাট দক্ষিণ বিধানসভার অঘোষিত শাসক হয়ে উঠেছেন শাহানুর মণ্ডল। রেশন থেকে রাস্তা, বাজার থেকে মান্ডি, সবকিছুই তার উপরই তারই হাত। ববি শুধু অভিযোগ তুলেই থামেননি, ইতিমধ্যেই ইডি ও সিবিআই এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তার দাবি, অবিলম্বে তদন্ত শুরু না হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেবে। দন্ত চিকিৎসা করতে গিয়ে চেম্বারের ভেতরে এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতিতে। অভিযোগের তীর উঠেছে সুতি থানার ছাপঘাটি কেডি বিদ্যালয় সংলগ্ন এলাকার এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। যদিও অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তাকে ফাঁসাতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ডাক্তার। সুতি থানা এক গৃহবধূর অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ দাঁতের সমস্যা নিয়ে ওই চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে চেম্বারের ভিতরে তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়। সে সময় কোনো রোগী ছিলেন না বলে দাবি করেছেন গৃহবধূ। ঘটনার পরেই কোনো রকম সেখান থেকে পালিয়ে সুতি থানার দ্বারস্থ হন তিনি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক্তারের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে সুতি থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ওই গৃহবধূর অভিযোগ, ওই চিকিৎসকের নাম ডাক শুনেই দেখাতে গিয়েছিলাম। দাঁতের কয়েকদিন ধরে সমস্যা হচ্ছিল, কিন্তু উনি যে এরকম ধরনের আচরণ করছেন কখনো ভাবিনি এই পরিস্থিতির শিকার হব। পুজোর আর 1 সপ্তাহ বাকি, কিন্তু বৃষ্টির ভূকুটি রয়েছে বাংলা জুড়ে।
আজকের আবহাওয়া কেমন থাকবে আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ হচ্ছে উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 25শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা। পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা। তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে। পরপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন। মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে মহালয়ের পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 24 ও 25 সেপ্টেম্বরে বৃষ্টি একটু কমতে পারে। 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 26 থেকে 29শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 29শে সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।